হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের এই ক্লাসে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির জেনারেল এক্সপ্লানেশন বা সাধারণ ব্যাখ্যা এই অধ্যায়ের কতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা ডেফিনেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সেকশনস 34 অব দি ইন্ডিয়ান পেনাল কোডকে নিয়ে আলোচনা করব। সেকশনস 34 অব দি ইন্ডিয়ান পেনাল কোডের হেডিংটা ঠিক এরকম: অ্যাক্টস ডান বাই সেভারাল পারসন ইন ফার্দারেন্স অব কমন ইন্টেনশন। অর্থাৎ ধারা 34 ভারতীয় দণ্ডবিধিতে বলছে সাধারণ উদ্দেশ্য সাধনে একাধিক ব্যক্তির দ্বারা সম্পাদিত কার্যাদি। অর্থাৎ বলা হচ্ছে এখানে যখন একাধিক ব্যক্তি তাদের উদ্দেশ্য সাধনে ইন ফার্দারেন্স অব কমন ইন্টেনশন কোনো একটি অপরাধজনক কাজ করে থাকে, তখন ওই ব্যক্তিদের প্রত্যেকে ওই কাজের জন্য এমনভাবে দায়ী হয় যেন সে একাই ওই কাজটি করেছিল। এবারে ভিউয়ার্স, আমরা এই সেকশন 34 এই ধারাটিকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। দেখুন, এই সেকশন 34-এ কমন ইন্টেনশন বা সাধারণ উদ্দেশ্য কথাটির তাৎপর্য বিস্তারিতভাবে বোঝা দরকার আছে। সাধারণ উদ্দেশ্য বা কমন ইন্টেনশন এবং সম উদ্দেশ্য অর্থাৎ সেম ইন্টেনশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন ধরা যাক এ ও বি এর উদ্দেশ্য হলো সিকে খুন করা, কিন্তু এ বি এর উদ্দেশ্য জানে না, আবার বি এর উদ্দেশ্য জানে না। এক্ষেত্রে তাই এ ও বি এর সম উদ্দেশ্য অর্থাৎ সেম ইন্টেনশন থাকলেও তাদের মধ্যে যে সাধারণ উদ্দেশ্য বা কমন ইন্টেনশন আছে এটা কিন্তু বলা যাবে না। সম উদ্দেশ্য অর্থাৎ সেম ইন্টেনশন এটি এ ও বি এর সাধারণ উদ্দেশ্য অর্থাৎ কমন ইন্টেনশন হতে গেলে উভয়কে কিন্তু উভয়ের উদ্দেশ্যটিকে জেনে থাকতে হবে, অর্থাৎ তাদের মনের খবরটি যেভাবেই হোক আদান প্রদান হয়ে থাকতে হবে। তাই ভিউয়ার্স, সাধারণ উদ্দেশ্যের অর্থাৎ সেম ইন্টেনশনের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো অপরাধ করার জন্য আগেই পরিকল্পনা থাকে, প্রস্তুতি থাকে এবং অপরাধের প্রত্যেকের কিছু যোগদান থেকে থাকে। মূল অপরাধ করার জন্য তারা সকলে ভিন্ন ভিন্ন কাজও করে থাকতে পারে। যেমন এটাকে আমরা এবারে আরও ডিটেলস উদাহরণের মাধ্যমে জানব। ধরা যাক রাম, শ্যাম, যদু, মধু, করিম, রহিম এবং ফিলিপ এই 7 জন ব্যক্তি একটা বাড়িতে ডাকাতি করতে গেল। রাম ওই বাড়ির গেটে বন্দুক নিয়ে পাহারায় থাকলো যাতে পাড়া প্রতিবেশীরা না আসতে পারে। শ্যাম বাড়ির উঠানে বন্দুক নিয়ে পাহারায় থাকলো যাতে বাড়ির অন্যান্য লোক বাইরে না আসতে পারে। মধু এবং করিম একটা ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের লোকজনদের ভয় দেখিয়ে ঘরের এক কোণে নিয়ে গেল এবং মারধর করলো। যদু তাদের চোখে টর্চ লাইটের আলো ফেলে রাখলো যাতে তারা কিছু না দেখতে পায়। রহিম এবং ফিলিপ ঘরের সিন্ধুক, বাক্স, আলমারি ইত্যাদি ভেঙে জিনিসপত্র লুট করলো। এখানে যদিও 7 জন অপরাধীর ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে এই ডাকাতিটা সম্পন্ন হয়েছে, তবুও যেহেতু তাদের সাধারণ উদ্দেশ্য বা কমন ইন্টেনশন ছিল ওই বাড়িতে ডাকাতি করা,
সেহেতু ভারতীয় দণ্ডবিধির 34 নম্বর ধারা অনুযায়ী অর্থাৎ সেকশনস 34 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী এই 7 জন ব্যক্তি প্রত্যেকেই এমনভাবে দায়ী হবে যেন প্রত্যেকেই ওই অপরাধটি করেছে। তাহলে ভিউয়ার্স, এটাই হচ্ছে সেকশন 34 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোড বা ধারা 34 ভারতীয় দণ্ডবিধির মূল বিষয়বস্তু। এরপরে ভিউয়ার্স আমরা চলে আসবো সেকশন 35 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোডের সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ ধারা 35 ভারতীয় দণ্ডবিধির বিষয়বস্তুতে। দেখুন, সেকশন 35 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোডের হেডিংটা ঠিক এরকম: When such an act is criminal by reason of its being done with a criminal knowledge or intention। অর্থাৎ ধারা 35 ভারতীয় দণ্ডবিধি কি বলছে না, যখন ওইরূপ কোনো কাজ কোনো একটি অপরাধজনক জ্ঞান বা উদ্দেশ্য নিয়ে করার কারণে অপরাধজনক হয়। অর্থাৎ এটাকে যদি আমরা বিস্তারিতভাবে বলি তাহলে জিনিসটা ঠিক এরকম দাঁড়ায়: যখনই কোনো একটি কাজ, যে কাজ কোনো একটি অপরাধজনক জ্ঞান বা উদ্দেশ্য নিয়ে করার কারণে অর্থাৎ ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন থাকে, সেটা কেবলমাত্র অপরাধজনক হয়, একাধিক ব্যক্তি দ্বারা সম্পাদিত হয়, তখন সেইরূপ প্রত্যেক ব্যক্তি যে ওই কাজে ওইরূপ জ্ঞান বা উদ্দেশ্য নিয়ে যোগদান করেছিল এমনভাবে ওই কাজের জন্য দায়ী হবে যেন সেই কাজ সেই জ্ঞান বা উদ্দেশ্য নিয়ে সে একাই সম্পাদন করেছে। এবারে ভিউয়ার্স, এই ধারা 35 ভারতীয় দণ্ডবিধি, এটাকে আমরা যদি সহজভাবে বলতে চাই তাহলে বিষয়টা ঠিক এরকম যে 35 ধারা এটা পরিষ্কার করে বোঝাতে চেয়েছে যে যখন একাধিক ব্যক্তি কোনো একটি কাজে যোগ দেয়, যে কাজটি কোনো একটি নির্দিষ্ট জ্ঞান বা উদ্দেশ্য সম্পাদিত হবার কারণে কেবলমাত্র অপরাধজনক হয়, সেক্ষেত্রে ওই কাজের জন্য প্রত্যেক ব্যক্তি ঠিক ততটুকুই দায়ী যতটুকু ওই কাজে ওই ব্যক্তির জ্ঞান বা উদ্দেশ্য বিস্তৃত আছে। এবারে আমরা এটাকে একটা উদাহরণের মাধ্যমে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। ধরা যাক এ এবং বি দুজনে একসাথে একটি হোটেলে খাওয়া দাওয়া করলো। হোটেল থেকে ওই খাওয়া বাবদ একটি মাত্র বিল দেওয়া হয়েছিল। ওই বিল মেটাতে এ হোটেলকে টাকা দিল, যে টাকাটা এ নকল বলে জানতো। বি ওই নকল টাকা দেওয়ার কাজে যোগ দিয়েছিল বলে যদিও এক্ষেত্রে অবশ্যই মনে করা হবে, তবুও বিকে সেই কারণে দায়ী করা যাবে না যদি না এটা প্রমাণ করা যায় যে ওই টাকা নকল বলে বি এর জ্ঞান ছিল, বা বি এ হোটেলে যে টাকাটি দিয়েছিল সেই টাকাটি নকল বলে বি জানতো। তাহলে ভিউয়ার্স, এটাই হচ্ছে সেকশন 35 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোড বা ধারা 35 ভারতীয় দণ্ডবিধির বিষয়বস্তু। এরপরে আমরা চলে আসব সেকশন 36 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোডের বিষয়বস্তুতে। দেখুন, এর হেডিংটা হচ্ছে ঠিক এরকম: ইফেক্ট কজড পার্টলি বাই অ্যাক্ট অ্যান্ড পার্টলি বাই অমিশন। অর্থাৎ ধারা 36-এর বাংলা মানেটা ঠিক এরকম: আংশিক কাজ এবং আংশিক ত্রুটির দ্বারা ঘটানো পরিণাম। এটাকে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে ধারা 36-এ কি বলছে না, যেখানে কোনো কাজ করে বা কোনো কাজ না করে কাজে ত্রুটি ঘটিয়ে কোনো একটি নির্দিষ্ট পরিণাম ঘটানো হয় অথবা ঘটানোর চেষ্টা করা কোনো একটি অপরাধ হয়, সেখানে এটা বুঝতে হবে যে আংশিক কাজ এবং আংশিক ত্রুটির দ্বারা সেই পরিণাম ঘটলে অনুরূপ অপরাধী হবে। এবারে ভিউয়ার্স, এই সেকশন 36-কে আমরা একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব।
দেখুন, প্রথমে আমরা ইংরেজি ইলাস্ট্রেশনটা একটু জেনে নিই কি বলছে। এ ইন্টেনশনালি কজেস জেডস ডেথ partly by illegally omitting to give Jed foods and partly by beating Jed. A has committed murder. এটাকে যদি আমরা বাংলাতে ট্রান্সলেট করি তাহলে মানেটা ঠিক এরকম দাঁড়ায়। এখানে বলা হচ্ছে যে অংশত খাদ্য দিতে অবৈধ ত্রুটি ঘটিয়ে এবং আংশিক প্রহার দিয়ে এ ইন্টেনশনালি অর্থাৎ উদ্দেশ্যকৃতভাবে জেডের মৃত্যু ঘটালো। এক্ষেত্রে এ খুন করেছে এটা বলা হবে। তাহলে ভিউয়ার্স, এই ধারা 36 ভারতীয় দণ্ডবিধি যে বিষয়বস্তুটা, এটা সংক্ষেপে বলতে গেলে ঠিক এরকম: কাজ করেও অপরাধ করা যায়, আবার কাজ থেকে বিরত থাকলেও অপরাধ হতে পারে। তাই আংশিক কাজ এবং আংশিক কাজ থেকে বিরত থেকেও অপরাধ হবে। এরপরে ভিউয়ার্স, আমরা চলে যাব ইন্ডিয়ান পেনাল কোডের আরেকটা ইম্পর্টেন্ট সেকশন 37-এ। সেকশন 37-এর হেডিংটা ঠিক এরকম: কোঅপারেশন বাই ডুইং ওয়ান অফ সেভারেল অ্যাক্ট কনস্টিটিউটিং অ্যান অফেন্স। অর্থাৎ ধারা 37 ভারতীয় দণ্ডবিধিতে কি বলছে না, যে একাধিক কাজ দিয়ে কোনো একটি অপরাধ গঠিত, সেই কাজগুলির মধ্যে কোনো একটি কাজ সম্পাদন করে সেই অপরাধটি ঘটাতে সহযোগিতা করলে কি হবে, এই ব্যাপারেই বলা আছে। অর্থাৎ আমরা যদি ধারা 37 ভারতীয় দণ্ডবিধিকে একটু বিস্তারিত আলোচনা করি তাহলে ধারা 37 ঠিক এই বিষয়টিকে বলছে যখন কোনো একটি অপরাধ একাধিক কাজের মাধ্যমে সংগঠিত হয়, তখন যদি কেউ এককভাবে বা অন্য কোনো ব্যক্তির সাথে যৌথভাবে ওই কাজগুলির কোনো একটি সম্পাদন করে, উদ্দেশ্যকৃতভাবে বা ইন্টেনশনালি ওই অপরাধ সংগঠনে সহযোগিতা করে, তবে সেই ব্যক্তি সেই অপরাধ করে বলে ধরে নেওয়া হয়। এবারে ভিউয়ার্স, আমরা ধারা 37 ভারতীয় দণ্ডবিধি এটাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরুন, আলাদা আলাদাভাবে এবং বিভিন্ন সময়ে অল্প অল্প বিষ খাইয়ে জেডকে খুন করতে এ ও বি চুক্তি করল। জেডকে খুন করার জন্য এ ও বি চুক্তি অনুসারে জেডকে বিষ খাওয়ালো। ওইরূপভাবে খাওয়ানো একাধিক মাত্রার বিষের প্রভাবে জেড মারা গেল। এখানে এ ও বি জেডকে খুন করার জন্য ইন্টেনশনালি বা উদ্দেশ্যকৃতভাবে সহযোগিতা করেছে, এবং যেহেতু তারা প্রত্যেকে এমন এক কাজ করেছে যার ফলে জেডের মৃত্যু হয়েছে, সেহেতু তারা উভয়ে খুনের অপরাধে অপরাধী হবে, যদিও তাদের কাজগুলি আলাদা আলাদা ছিল। তাহলে ভিউয়ার্স, এটা হচ্ছে ধারা 37 ভারতীয় দণ্ডবিধি বা সেকশন 37 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোডের সাবজেক্ট ম্যাটার। এরপরে আমরা চলে আসব সেকশন 38 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোড, অর্থাৎ ধারা 38 ভারতীয় দণ্ডবিধি। দেখুন, সেকশন 38 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোডের হেডিংটা ঠিক এরকম: পারসনস কনসার্ন ইন ক্রিমিনাল অ্যাক্ট মে বি গিলটি অফ ডিফারেন্ট অফেন্সেস। অর্থাৎ ধারা 38 ভারতীয় দণ্ডবিধির হেডিং হচ্ছে ঠিক এরকম: অপরাধজনক কাজে জড়িত ব্যক্তিরা বিভিন্ন অপরাধে অপরাধী হতে পারে। তাহলে এটাকে যদি আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি, বিষয়টা ঠিক এরকম: যে ক্ষেত্রে কোনো একটি অপরাধজনক কাজ সংগঠনে একাধিক ব্যক্তি রত হয় বা জড়িত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তিরা ওই কাজের মাধ্যমে বিভিন্ন অপরাধে অপরাধী হতে পারে। এবারে ভিউয়ার্স, আমরা এই ধারা 38 বা সেকশন 38 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোডকে খুব সহজভাবে একটা ইলাস্ট্রেশন বা উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করব।
এমন এক গভীর উত্তেজনাকর পরিস্থিতিতে জেডকে আক্রমণ করলো যে তাতে জেডকে তার হত্যা করাটি খুন নয়, এমন এক অপরাধজনক নরহত্যাই হতো। বি জেডের প্রতি কুভাবনা নিয়ে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে এবং ওই রকম গভীর উত্তেজনার বশবর্তী না হয়ে জেডকে হত্যা করতে একে সাহায্য করলো। এক্ষেত্রে যদিও এ এবং বি উভয়ে জেডের মৃত্যু ঘটাতে নিয়োজিত, তবুও বি মার্ডার বা খুন করার অপরাধে দোষী এবং এ কেবলমাত্র অপরাধজনক নরহত্যা বা কালপেবল হোমিসাইডের অপরাধে দোষী হবে। এক্ষেত্রে ভিউয়ার্স আরেকটু আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে কোনো অপরাধজনক কাজ একাধিক ব্যক্তি মিলে করলে সেই কাজে সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তির দায় কী হবে সে বিষয়ে এই ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির ধারা 34, 35, 37 এবং 38 ধারায় বলা হয়েছে। 38 এই ধারা অনুসারে অপরাধজনক কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের দায়টি যৌথ হলেও দণ্ড কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। এই হচ্ছে ভিউয়ার্স সেকশন 38 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডের সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ ধারা 38 ভারতীয় দণ্ডবিধির বিষয়বস্তু। এরপর আমরা চলে যাব আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডের, সেটা হচ্ছে সেকশন 39-এ বলা আছে, এটা হচ্ছে ভলেন্টারিলি। ভলেন্টারিলি এর মানে হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায়। কি বলছে দেখুন ধারা 39-এ, এখানে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি কোনো পরিণাম স্বেচ্ছায় অর্থাৎ ভলেন্টারিলি ঘটিয়েছে তখনই বলা হয় যখন সে যে পদ্ধতির দ্বারা ওই পরিণাম ঘটাবার উদ্দেশ্য ছিল বা অভিপ্রায় করেছিল অর্থাৎ ইন্টেন্ডেড, ঠিক সেই পদ্ধতিতে সেই পরিণাম ঘটায় অথবা এমন পদ্ধতির দ্বারা ঘটায় যা ঘটাবার সময় সে জানতো বা তার বিশ্বাস করার কারণ ছিল যে ওই পদ্ধতির দ্বারা সম্ভবত ওই পরিণাম ঘটবে। এবারে ভিউয়ার্স আমরা এই ধারা 39 ভারতীয় দণ্ডবিধি বা সেকশন 39 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডকে একটা খুব সহজ ইলাস্ট্রেশন বা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরা যাক এক বড় শহরের একটা বসত বাড়িতে সহজে দস্যুতা বা রবারি করার উদ্দেশ্যে রাতের বেলায় ওই বাড়িতে আগুন লাগালো এবং এর ফলে একটা ব্যক্তির মৃত্যু ঘটল। এক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যু ঘটবার ইচ্ছা পোষণ নাও করে থাকতে পারে এবং এমনকি ওই কাজের ফলে ঘটিত ওই মৃত্যুর জন্য দুঃখিত হতে পারে, কিন্তু তবুও যদি জানতো যে সে সম্ভবত মৃত্যু ঘটাতে পারে তবে এক্ষেত্রে বলা হবে যে ভলেন্টারিলি অর্থাৎ স্বেচ্ছায় মৃত্যু ঘটিয়েছে। এটাই হচ্ছে ভিউয়ার্স সেকশন 39 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডের সাবজেক্ট ম্যাটার। এবারে আমরা আসবো আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনেশনে, যেটা হচ্ছে ইনজুরি। সেকশন 44 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডে এটাকে ডিফাইন করা হয়েছে। এখানে দেখুন ইনজুরি বা ক্ষতি এই শব্দটি বলতে বোঝায় যে অবৈধভাবে কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম অথবা সুখ্যাতি বা সম্পত্তিতে ঘটানো কোনো হার্ম তা যে প্রকারই হোক না কেন। এবারে ভিউয়ার্স আমরা এই ধারা 44 ভারতীয় দণ্ডবিধি বা সেকশন 44 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডের এই ইনজুরি বা ক্ষতিটাকে একটা ইলাস্ট্রেশন বা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরা যাক রাম শ্যামকে অবৈধভাবে একটি চড় মারল। এক্ষেত্রে রাম শ্যামের দেহে আঘাতের মাধ্যমে দেহে একটা হানি ঘটিয়ে শ্যামের ক্ষতি করেছে। আরেকটা উদাহরণ দেখুন, বলছে যে রাম শ্যামকে অবৈধভাবে অনর্থক এমন কতগুলি কথা বলল যে তাতে শ্যাম মনে আঘাত পেল। এক্ষেত্রে রাম শ্যামের মনের হানি ঘটিয়ে শ্যামের ক্ষতি করেছে বলা হবে। এরপরে ভিউয়ার্স আমরা আসব
আরও একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডে, এটা হলো গুড ফেথ, অর্থাৎ সৎভাবে, যেটা সেকশন 52 বা ধারা 52 ভারতীয় দণ্ডবিধিতে বলা আছে। কি বলছে দেখুন, বলছে কোনো কিছুই গুড ফেথ বা সৎভাবে করা হয় না বা বিশ্বাস করা হয় না যা উপযুক্ত যত্ন ও মনোযোগ ছাড়া করা হয় বা বিশ্বাস করা হয়। এবারে ভিউয়ার্স, এই গুড ফেথ বা সৎভাবে এই বিষয়টাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করব। দেবু একটি দেবদারু গাছ বৈধভাবে কিনে গাছটি কাটার আগে ওই গাছটিকে একাধিক দড়ি দিয়ে বেঁধে নিয়ে ফাঁকা মাঠের দিকে টান দিল এবং ফাঁকা মাঠের দিকে কাউকেই যেতে দিল না। টান দেওয়ার আগে দড়িগুলি দেবু সাধ্যমতো পরীক্ষা করে নিয়েছিল। গাছটির যেদিকে কতগুলি কাঁচা ঘর ছিল, দেবু সেই ঘরের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছিল যে তারা কেউ যেন গাছটি কাটার সময় ঘরগুলিতে না থাকে, এবং ওই ঘরগুলির বাসিন্দারা তার কথা অনুসারে ঘরগুলি থেকে বাইরে নিরাপদ জায়গায় এসে দাঁড়িয়েছিল। কিন্তু গাছটি কাটতে আরম্ভ করলে টান দেওয়া দড়িগুলি হঠাৎ ছিঁড়ে যায় এবং ওই গাছটি ওই কাঁচা ঘরগুলির ওপর এমন সময় পড়ল যখন যদু ওই ঘরগুলির মধ্যে তার ঘরে থাকা কোনো একটা জিনিস দৌড়ে গিয়ে আনতে গিয়েছিল। যদিও দেবু যদুকে সেরূপ করতে বাধা দিয়েছিল, দুর্ভাগ্যবশত সেই সময়ে যদুর ঘর ভেঙে গাছটি যদুর ওপরেই পড়ল এবং যদু মারা গেল। এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে দেখুন যে যেহেতু দেবু পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যত্ন, সতর্কতা ও দক্ষতা প্রয়োগ করেছিল, তাই বলা হবে যে দেবু এখানে সৎভাবে বা গুড ফেথে কাজটি করেছিল। তাহলে ভিউয়ার্স, এই ছিল সেকশন 52 অব দি ইন্ডিয়ান পেনাল কোড, অর্থাৎ গুড ফেথের ডেফিনেশন বা 52 অব দি ভারতীয় দণ্ডবিধির একটা আপনার ডেফিনেশন বা সৎভাবে, যেটাকে খুব পরিষ্কার করে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে আমরা আরেকটা উল্লেখযোগ্য ডেফিনেশনে চলে আসবো ইন্ডিয়ান পেনাল কোডের, যেটা একবারে এই জেনারেল এক্সপ্লানেশন চ্যাপ্টারের লাস্ট ডেফিনেশন। এটা হচ্ছে হারবার বা আশ্রয়, যেটা সেকশন 52A অব দি ইন্ডিয়ান পেনাল কোডে ডিফাইন করা হয়েছে। তাহলে এই হারবার বা আশ্রয় বলতে কি বলছে সেকশন 52A-তে? এখানে বলা হচ্ছে যে 157 ধারায় এবং 130 ধারায় সেই ক্ষেত্রটি, যে ক্ষেত্রে আশ্রিত ব্যক্তির স্ত্রী বা স্বামী আশ্রয় দেয়, তা বাদ দিয়ে আশ্রয় শব্দটির অন্তর্ভুক্ত হলো কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার এড়ানোর জন্য আশ্রয়স্থল, খাদ্য, পানীয়, টাকা পয়সা, বস্ত্রাদি, অস্ত্রাদি, গোলাবারুদ বা পরিবহনের উপায় যোগান দেওয়া অথবা যে কোনো উপায়ে, তা এই ধারায় বলা উপায়গুলির একই উপায় হোক বা না হোক, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার এড়াতে সহায়তা করা। তাহলে ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের জেনারেল এক্সপ্লানেশন চ্যাপ্টারের কতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা। আশা করি আপনাদের কাছে এটার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আমাদের এই চ্যানেলের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে, এগুলোকে দেখার জন্য আপনারা আমাদের এই রাইজিং লিগ্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।